কেয়া ঘোষ বিজেপি নেত্রী রয়েছেন। দিদি, এই যে কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের যে এক ভাইরাল যে অডিও ভিডিও, তা নিয়ে যে এত চর্চা চলছে একদম বিজেপির ইস্তেহারের আগের দিন, কি মনে হচ্ছে বিজেপির ইস্তেহারের আগের দিন বিজেপির বিপক্ষে এত বড় একটা ভাইরাল হওয়া অডিও, সেটা কি কোথাও গিয়ে কি ভোট বাক্সে প্রভাব ফেলে দেবে? না না, এটা তো চিত্রনাট্যের অংশ, তৃণমূলের চিত্রনাট্যের অংশ। তৃণমূল এই হুমায়ুন কবির তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে হুমায়ুন কবির তৃণমূলের বি টিম, এবং ওই যেরকম হ্যামলিনের বাঁশিওয়ালা ওই সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে গেছিল, সেরকমই যেসব সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জিকে সরে গেছিলেন, মমতা ব্যানার্জি তার সাধের ভাই, প্রিয় ভাই হুমায়ুন ভাইকে বলেছিলেন তুই বাঁশিওয়ালা সেজে নিয়ে চলে আয়। তো হুমায়ুন কবির সেই কাজটা করছিলেন। এবার যখন দেখলেন যে তাদের এই তুহারি চোরি পাকড়ি গিয়ে একটা কথা ছিল না অ্যাডভার্টাইজমেন্টে, তো তারপরে মমতা ব্যানার্জি বুঝলো এবার তো এটাতেও হচ্ছে না, তাই এখন দেখাতে হবে যে কত বড় বিজেপির সঙ্গে গাঁট আছে, এবং সেই গাঁটের অনুযায়ী যাতে মুসলমান ভোট কনসলিডেটেড হয়। মমতা ব্যানার্জি হাতে আর কোনো তাস নেই। মমতা ব্যানার্জি জেনে গেছেন 4 মার্চ তৃণমূল চলে যাচ্ছে এখান থেকে, টাটা বাই বাই, গুড বাই। হ্যাঁ, তো উনি বলছেন 1 2 3 4, আমি বলছি 1 2 3 4 টিএমসি পগার পার। তো সেই মতো মমতা ব্যানার্জি হাতে সব অস্ত্রগুলো বলুন, তাসগুলো বলুন, উনি ব্যবহার করে ফেলছেন। কিচ্ছু লাভ হবে না, কোনো প্রভাব পড়বে না। মানুষ, বাংলার মানুষ অত বোকা নয়। 15 বছর টুপি পরার পরে আর কেউ বোকা হবে না। আমরা দেখলাম যে অল ইন্ডিয়া মিম সরে গেল হুমায়ুন কবিরের পাশ থেকে, তাহলে কি মনে হচ্ছে যে এই মিমের সরে যাওয়াটা কি বিজেপির জন্য কি খানিকটা ভালো হয়ে গেল, কিছু কি সুবিধার হতে পারে? দেখুন, যে কোনো গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল অন্য দলের সঙ্গে তারা প্রিপোল অ্যালায়েন্স, পোস্টপোল অ্যালায়েন্স করতেই পারে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আসলে ব্যাপারটা কি জানেন তো, মানে বাঘ বলুন বা সিংহ বলুন, তারা একাই চলে। আর ওই সব যারা ওই শেয়াল বা ওই রকম ধরনের প্রাণীরা, তারা ওই একটা গ্রুপ নিয়ে চলে, তাতে কিচ্ছু এসে যায় না, বাঘ বলুন সিংহ বলুন। এখানে ভারতীয় জনতা পার্টি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, এবং একটা জিনিস আপনাকে স্পষ্ট করে বলতে চাই, এবারের লড়াইটা হচ্ছে মানুষ বনাম তৃণমূল, মানুষ বনাম অপশাসন, মানুষ বনাম দুর্নীতি। তো সেখানে যেটা হচ্ছে, স্বাভাবিকভাবেই যারা মাটি মানুষের কথা বলে মানুষের পাশে থাকেনি, তাদের কাছে বা তাদের যারা বি টিম অ্যালায়েন্স বলুন, তাদের কাছে মানুষ যাবে না। মানুষ ভারতীয় জনতা পার্টি, তাদের এক এবং একমাত্র বিকল্প বিজেপিকেই ভোট দেবেন। এবারে কতটা সিট আশা করছেন, কি হতে পারে? আমি তো গণৎকার নই, আমি টিয়া পাখি নিয়ে বসি না যে 2026-এ 226 যেটা মমতা ব্যানার্জি বলেছেন ওগুলো বলবো না। আমরা খালি এটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টি আমরা একক সংখ্যাগরিষ্ঠতায় আমরা সরকার গড়ব, এবং সরকার খালি গড়ব না, গতকাল যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার যে 6টা প্রতিশ্রুতি, সেই 6টা প্রতিশ্রুতি আমরা পালন করব। এক, রাজ্যের মানুষকে তাদের চাকরির জন্য, তাদের পে কমিশন বলুন, মহিলাদের সুরক্ষা বলুন, অনুপ্রবেশকারীদের জন্য, এবং যারা আমাদের রাজ্যে শরণার্থী হয়ে এসছে তাদের সম্মান, সমস্ত প্রতিশ্রুতি পালন করব। প্লাস উপরি পাওনা হিসেবে শিল্প, আপনি জানেন বিজেপি মানেই শিল্প, বিজেপি মানেই উন্নয়ন, সেগুলো তো আসবে ডবল ইঞ্জিন সরকার এলে। তাই আমি ওরকম টিয়া পাখির মতন বলবো না, কিন্তু বিজেপি সরকার আসছে, এটা দেওয়াল লিখন। কিয়াদি, একটা প্রশ্ন, যে এই যে হুমায়ুন কবিরের এই বিষয়টা এমন একটা দিন সামনে এলো, ঠিক তার পরের দিন হচ্ছে এই সংকল্পপত্র প্রকাশ বিজেপির, গতকাল রাতে এটা প্রকাশ্যে এসেছে। সংখ্যালঘু ইস্যুতে, কারণ আমরা যদি পাশের রাজ্য বিহারের দিকে যাই, দেখি সেখানে বিধানসভায় প্রচুর সংখ্যালঘু ভোট এনডিএতে এসেছে। এইখানে যখন বিজেপি এই হিসেবটা করছিল, তখন হুমায়ুন কবিরের এইরকম একটা স্টিং অপারেশন, এটা কি কোথাও একটা বিজেপির সংখ্যালঘু ভোট ব্যাংকে কাটা হয়ে বিততে পারে? দেখুন, তৃণমূলের তরফ থেকে প্রস্তুতি খুব ভালো ছিল, রান্নার জন্য যে মশলাপাতি প্রয়োজন খুব ভালো ছিল, ইলিশ মাছ, সর্ষে বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুনটা দেয়নি, তাই মাছটা টেস্টি হলো না। ঠিক সেরকমই হুমায়ুন কবিরকে নিয়ে এদের খুব সুন্দর চিত্রনাট্যটা তৈরি ছিল, মাঝখানে বিরহ, যন্ত্রণা, বাবরি, হ্যান ত্যান, কিন্তু শেষকালে এসে মমতা ব্যানার্জি বা তৃণমূল তাদের এই চিত্রনাট্যের অঙ্গ হিসেবে যখন এই স্টিং অপারেশনটা বার করলেন, জমলো না। আপনার মনে হচ্ছে না আলু নেই? আপনি রাস্তার লোকজনকে জিজ্ঞেস করুন তো, হুমায়ুন কবির কি বলেছেন, কি করেছেন, তাতে রাজ্যের মানুষের এখন কিছু আসে যায় না। কিন্তু স্পাই ক্যামের দিকে তাকিয়ে তিনি এই কথাটা বলবেন কেন, যদি তিনি কিছু নাই করে থাকেন? চিত্রনাট্যটা খুব ভালো, ভালো চিত্রনাট্য।
ওই আইপ্যাক বা প্যাক কি বলে না, তারা খুব ভালো চিত্রনাট্য লিখেছেন, কিন্তু কিছু হয় না, ভালো চিত্রনাট্য ফিল্মটা হিট হয় না, এক্ষেত্রে ফিল্মটা হিট হলো না। মানুষ এদের না এই নাটকগুলো বুঝে গেছে হঠাৎ করে। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে শ্রী হুমায়ুন কবিরের এত নাকি বিরোধ, বাবরি মসজিদের শিলাস্থাপন হলো কি করে? এই রাজ্য প্রশাসন যদি না চাইতো তাহলে হতে পারতো। আমি ওই রাস্তায় আমরা বহুবার গেছি, আমি ব্যক্তিগতভাবে গেছি ইন্দিরা, রাস্তায় ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে বিপদে ফেলে রাস্তা অবরোধ করে আটকে রেখে জ্যামের কারণে সেখানে একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এটা সরকার হতে দিয়েছে? কিন্তু কেয়াদি কথা ধরুন, আমি আজকে কারোর একটা নামে এবিসিডি কারোর একটা নামে কথা বললাম, তার সঙ্গে আমার আদৌ কথা হয়েছে কিনা, টাকা নিয়ে কোনো ডিল হয়েছে কিনা, এগুলো তদন্তের বিষয়, পরে দেখা যাবে। কিন্তু আমি যখন প্রকাশ্যে কারোর নামটা বলছি ঠিক ভোটের আগে, তখন কি ভোটারদের মধ্যে এর একটা এফেক্ট বা ইম্প্যাক্ট পড়ে না? দেখুন, যদি দুর্নীতি নিয়ে হতো তাহলে তৃণমূল সরকার এতদিনে কোথাও বাপি বাড়ি যা হয়ে যেত। রাজ্যের মানুষ এই মুহূর্তে তাদের নাভিশ্বাস অবস্থা। আমরা যেটা বলছি, আমরা বলছি এই রাজ্যে ওই হিন্দু মুসলমান সংখ্যালঘু ভোট সংখ্যাগুরু ভোট না, আমরা বলছি এই রাজ্যে সমস্ত মানুষ। আমি ভারতীয় পশ্চিমবঙ্গের মুসলমানদেরও বলছি আপনার চ্যানেলের মাধ্যমে যে আমাদের ঠিক আছে ভোট দিতে হবে না, কিন্তু মনে রাখবেন যাকে ভোট দেবেন তারা কিন্তু আপনাদের তেজপাতা হিসেবে ব্যবহার করবে, আপনাদের জন্য কিচ্ছু করবে না, আপনাদের ন্যূনতম যে জীবন ধারণের জন্য প্রয়োজন সেটাও দেবে না, যেগুলো করবে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি। তাই ভোট আপনাকে দিতে হবে। মিমের এই চিত্রনাট্যটাও কি আগে থাকতে ছিল যে একবার এসে হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাবো, তারপরে এইরকম কিছু আবার ঘটলে হুমায়ুন কবিরের হাত? আমি তো দেখুন মিমের প্রতিনিধি নই, আমি তো ভারতীয় জনতা। কিন্তু লোকসভায় তো মিম আবার বিজেপির পক্ষে, এনডিএর পক্ষে, এটা বিরোধীরা বারবার বলে এসেছে। আসাদুদ্দিন ওয়াইসি তিনি সেপারেট আইডেন্টিটি, এনডিএর মধ্যে নেই, সেপারেট আইডেন্টিটি তিনি। কিন্তু সখ্যতা তো রয়েছে, এ কথা তো লোকসভায় বিরোধীরা বলে। এটা তো সখ্যতা তো আমাদের লোকে বলতো যে নবীনবাবু সরকারের সঙ্গেও ছিল, বিজেডির সঙ্গেও নাকি সখ্যতা ছিল, কিন্তু তারা আমাদের অ্যালায়েন্সে ছিলেন না। তারা কিছু কিছু ব্যাপারে দেশের সরকারকে সমর্থন জানিয়েছিলেন, ঠিক আসাদুদ্দিন ওয়াইসির পার্টিও তাই। তো সখ্যতা থাকুক বা না থাকুক, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা জিনিস আমরা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত, যে তৃণমূল সরকার যাচ্ছে, কারণ এই ভোটটা মানুষ বনাম তৃণমূলের, এই ভোটটা মহিলাদের সুরক্ষা বনাম তৃণমূল। কেয়াদি, আপনি এই যে মহিলাদের সুরক্ষা বনাম তৃণমূল যে কথাটা বলছেন, গতকাল দেবাংশুর কাছে আমরা গিয়েছিলাম, দেবাংশু একটা কথা বলেছে। দেবাংশু কি চৌকাটে শুয়ে আছে? শুয়ে নেই তো। দেবাংশু প্রচারের মাঝখানে দেবাংশু একটা কথা বলেন, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 6 প্রতিশ্রুতির মধ্যে সেখানে এই যেটা নারী সুরক্ষা বা ক্ষমতা এলে পরে বিজেপি আবার কেসগুলো রিওপেন করবে, এই কথাটা মোদী বলেছেন। এবার দেবাংশুর বক্তব্য হচ্ছে যে আমরা তো দেখতে পাচ্ছি যে সমস্ত বিজেপি রাজ্যগুলো রয়েছে সেখানে তো মহিলাদের আরো খারাপ অবস্থা, সেখানে তাহলে কিসের সুরক্ষা? দেবাংশু বোধহয় জানে না এই তৃণমূলের স্টার ক্যাম্পেনের মধ্যে অনুব্রত বিপ্লব মণ্ডলের নাম আছে। আমি বিপ্লবটা কেন বললাম নিশ্চয় বুঝতে পারছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের মতন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, টপ লিডার, যে নাকি পুলিশের বউকে এবং তার মাকে হুমকি দিয়েছিল, সে হচ্ছে তৃণমূলের স্টার ক্যাম্পেনের। এটা পরে দেবাংশুর কোনো কথার প্রয়োজন, উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, প্রথম। আর দ্বিতীয়ত, যারা অভয়ার মাকে ঘিরে কুৎসিত অঙ্গভঙ্গি করে, গালাগালি করে, নোংরা ভাষা প্রয়োগ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়, সেই রাজনৈতিক দলের যে মানসিক সুস্থতা কতটা, সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। এদের কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। অভয়ার মাকে দাঁড় করানো নিয়েও তো একটা জিজ্ঞেস করুন না, দেবাংশুকে জিজ্ঞেস করুন না, ওই অভয়ের মাকে নিয়ে দাঁড় করা জিজ্ঞেস করুন না, কেন ওই রিজওয়ানুরের দাদাকে তৃণমূল দাঁড় করিয়েছিল, এটা প্রশ্নটা জিজ্ঞেস করুন না। মানে একটা মা তার মেয়েকে হারিয়েছে, কিছুদিন হলো তার মেয়েকে ওরকম বিভৎসভাবে খুন হতে হয়েছে, বলছে মেয়ের লাশ বেঁচে খাচ্ছে। এরা মানুষ? এরা নিজেদের এরপরে মা মাটি মানুষ বলে? মানে আপনি তো একজন মহিলা, আমি একজন মহিলা, আপনি ভাবতে পারছেন একটা ওই মৃত মহিলার জন্য? আরে দলটাতে গাছটাই তো বিষ বৃক্ষ, যে দলের সুপ্রিমো হাঁসখালি উদ্দেশ্যে বলে, সে তার চরিত্রকে নিয়ে প্রশ্ন তোলে, যখন জিজ্ঞেস করে যে সে প্রেগনেন্ট ছিল কিনা, তার মদ্যপ ছিল কিনা, তার বয়ফ্রেন্ড ছিল কিনা, তো সেই গাছ থেকে বিষ বৃক্ষ থেকে বিষ ফলই হবে। তাই এইসব আমচে চামচেগুলোর পর ধরবেন না, মাথাটাই খারাপ আছে।